আই গেস আমাকে শোনা যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমরা লাস্ট ক্লাসে কিন্তু কি করছিলাম, আমরা এসপিএল এর লেকচার 1 এর যে পুরোটুক ছিল পুরো স্লাইডটা আমরা A to Z শেষ করছিলাম, তাই না? তো কিছু জায়গা হচ্ছে গ্যাপ রয়ে গেছিলো, কিছু জায়গায় আসলে আপনাদেরকে কোড ব্লকসে নিয়ে দেখানো উচিত ছিল আমার মনে হয়েছে। সো ওই জিনিসগুলা করার জন্যই আজকে আমরা আবার নতুন লেকচারে আসলাম। সো লাস্ট ক্লাসে কিছু জিনিস আপনাদের মানে কোড ব্লকসে লিখে দেখানো মানে রান করে দেখানো হয় নাই, যেমন ধরেন হচ্ছে এইটা, এই যে ফরম্যাট সরি এই যে আপনার স্কেপ সিকোয়েন্সের যে বিষয়গুলো ছিল এই জিনিসটা লাস্ট ক্লাসে দেখানো উচিত ছিল, যেটা আমি করতে ভুলে গেছি। সো এই ক্লাসটা জাস্ট কোড ব্লকসে আমরা প্রত্যেকটা কোডকে রান করব, রান করে ওইটা আউটপুট আমরা আগের ক্লাসে যেরকম পেয়েছিলাম একদম হাতে করে করে, সো ওই রকম আসছে কিনা আমরা একটু দেখবো, ঠিক আছে? সো যারা আসলে আগের ক্লাসটা করেন নাই, সো প্লিজ আগের ক্লাসটা করে আসেন, তাছাড়া কিন্তু এই ক্লাস আপনি বুঝতে পারবেন না ঠিকভাবে, ঠিক আছে? আচ্ছা, তো ধরেন আমি যদি এক সেকেন্ড, ওকে, তো ধরেন আমি যদি আজকে যে এই কোডটাকে আমরা আগের ক্লাসে করছিলাম না, আগের ক্লাসে কিন্তু এই কোডটা আমরা পুরো হাতে কলমে করছিলাম, তাই না? একদম অ্যাজ এ কম্পাইলারের মতো আমরা প্রত্যেকটা লাইন পড়া পড়া আইসা প্রতিটা জিনিস আমরা কনসোলে হাতে কলমে লিখছিলাম বা প্রিন্ট করছিলাম। সো এটা যদি আমি কোড ব্লকসে রান করি, সো এটা কীরকম হবে একটু দেখা যাক। যেমন ধরেন এই কোড ব্লকসে আমি এই কোডটা এখানে লিখে রাখছি, ঠিক আছে? কোড ব্লকসে আমি এখানে এই কোডটা লিখে রাখছি এবং এর সাথে লিখে রাখছি যে আপনার এই যে ট্যাব স্পেসের যে স্কেপ সিকোয়েন্সটা আছে এইটা। আচ্ছা, আমি প্রত্যেকটা স্কেপ সিকোয়েন্স কি কি কাজ করে একটু রিমাইন্ড করাই দিই। এই যে একটা স্পেস সিকোয়েন্স আছে, এইটা হচ্ছে গিয়া কার্সারকে, কম্পাইলারের যে কার্সারটা থাকে, কার্সার কি জিনিস এটা কিন্তু আপনারা জানেন, না জানলে একটু আগে ক্লাসে দেখে আসেন, ঠিক আছে? সো কার্সারকে এটা নিউ লাইনে শিফট করায়। যখন কার্সার একটা ব্যাকস্ল্যাশকে পায় তখন কার্সার মানে কম্পাইলার বুঝতে পারে যে এখানে তাকে কোনো একটা স্পেশাল কিছু করতে হবে, ওই স্পেশাল জিনিসটা কি এই প্রথম ব্যাকস্ল্যাশের পরেই লেখা আছে। সো পরে যায় পাইতেছে হচ্ছে গিয়া এন, ইট মিনস যে কার্সারটাকে নিউ লাইনে নিয়ে যাও, ঠিক আছে? ও হ্যালো স্পেস, এই যে এখানে একটা কিন্তু স্পেস আছে, এই স্পেস যেই লাইনে প্রিন্ট করছে এই কমান্ড পাওয়ার পর কম্পাইলার ওই লাইন থেকে তার কার্সারটাকে সরিয়ে তার নিচের লাইনে নিয়ে আসে, ঠিক আছে? এবং পরে স্কেপ সিকোয়েন্সে যাই, এই যে \t এটা হচ্ছে গিয়ে ট্যাব স্পেস, মানে যদি কম্পাইলার কোনো জায়গায় কোড পড়তে পড়তে এই স্কেপ সিকোয়েন্সটাকে পায় তাহলে সে বুঝতে পারে এখানে অনেকগুলা স্পেস প্রিন্ট করতে হবে। অনেকগুলা বলতে ভাইয়া কয়টা? অনেকগুলা বলতে কিন্তু যে আমি এখানে লিখে রাখছি, অনেকগুলা বলতে হচ্ছে গিয়া 4টা। জেনারেলি সব ধরনের কম্পাইলার বা বলতে পারেন যেখানে আপনি কোড করেন না কেন ওইখানে এই ট্যাব স্কেপ সিকোয়েন্স পাওয়া মানে হচ্ছে গিয়া আপনার 4টা স্পেস প্রিন্ট হবে। কিন্তু সব জায়গায় কিন্তু 4টা হয় না, কয়েকটা কম্পাইলার এটাকে 5টা প্রিন্ট করতে পারে। এই ট্যাব স্পেস পাইলে 5টা হচ্ছে গিয়া কি প্রিন্ট করতে পারে, স্পেস প্রিন্ট করতে পারে। কয়েকটা কম্পাইলার 4টা করতে পারে, কয়েকটা কম্পাইলার 3টা করতে পারে, কয়েকটা কম্পাইলার এই 4-এর বেশিও করতে পারে, ঠিক আছে? সো এই 4টা স্পেস প্রিন্ট হবে, এটা একটা জেনারেল স্টেটমেন্ট, এর বেশি কমও হইতে পারে। আচ্ছা, তারপর আসি এই যে একটা ফরম্যাট স্পেসিফায়ার, সরি আমি ফরম্যাট স্পেসিফায়ার কেন বলতেছি, এই যে একটা স্কেপ সিকোয়েন্স, এর মানে কি কম্পাইলার যখন এখানে একটা কি বললাম ব্যাকস্ল্যাশকে পাবে তখন কম্পাইলার বুঝতে পারে যে ওয়েট আ সেকেন্ড, আই হ্যাভ টু প্রিন্ট এ স্পেশাল থিং হিয়ার। কি করতে হবে ভাইয়া? যেটা এই প্রথম ব্যাকস্ল্যাশের পরেই বলা আছে, পরে যায় দেখতেছে আরেকটা ব্যাকস্ল্যাশ, ইট মিনস যে এইখানে একটা ব্যাকস্ল্যাশকে প্রিন্ট করে দাও, ঠিক আছে? সো এখানে আমরা এরপরে আর যাই, এরপরে যে একটা ব্যাকস্ল্যাশ পাইছে মানে একটা স্পেশাল কাজ করতে হবে। কি কাজ? পরেই বলা হয়েছে, পরে যে দেখতেছে হচ্ছে গিয়ে আপনার একটা কোটেশন মার্ক। সো কোটেশন মার্ক পাওয়ার মানে হচ্ছে গিয়ে এখানে একটা কোটেশন মার্ক প্রিন্ট করো। আচ্ছা, সেম গোজ ফর হিয়ার। এখন কথা হচ্ছে গিয়া ভাইয়া আমি যদি একটা ব্যাকস্ল্যাশ দেই, আমি যদি এই যে এখানে যেমন একটা ব্যাকস্ল্যাশ দিই, দুটো না দিই, আমি যদি এখানে কোটেশনের জন্য যদি আমি আগে একটা ব্যাকস্ল্যাশ না দেই তাহলে ভাইয়া কি হবে? দেখেন ভাই, আপনার কিন্তু এই যে এই জায়গায় আমাদের সি প্রোগ্রামিং এ ব্যাকস্ল্যাশের এবং হচ্ছে গিয়া কোটেশনের একটা স্পেশাল মিনিং আছে, তাই না? আমরা তো কিন্তু এতদিনে কিন্তু জেনে গেছি যে এই ব্যাকস্ল্যাশ এবং এই কোটেশন মার্কের স্পেশাল মিনিং আছে। এই কোটেশন মার্ক ইউজ করা হয় হচ্ছে গিয়া প্রিন্টএফ, স্ক্যানএফ এদের ভিতরে। সো এটার একটা মিনিং আছে। যেমন আমি যেখানে প্রিন্টএফটা লিখছি, প্রিন্টএফ ফাংশনটা কম্পাইলার যখন পড়বে, পড়ার পর কম্পাইলার বুঝতে পারবে যে এখানে কিছু একটা প্রিন্ট করতে বলা হয়েছে। কি প্রিন্ট করতে হবে? প্রথম কোটেশন থেকে শুরু করে
শেষ কোটেশন অবধি, তাই না? তাহলে আমি কি বললাম, আমরা কি বুঝতে পারতেছি, কোটেশনের এই সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে একটা স্পেশাল মিনিং আছে। সো আমি যদি আবার এই যে মানে এমনিতেই কোটেশনটা লিখে দেই তাহলে হচ্ছে গিয়া কম্পাইলার কনফিউজড হয়ে যাবে কোথায় শেষ কোথায় শুরু, ঠিক আছে? সো এই জিনিসটাকে এড়াতেই আমরা একটা ব্যাকস্ল্যাশ কোটেশন ইউজ করি যাতে কম্পাইলার কনফিউজ না হয়, কম্পাইলার যাতে বুঝতে পারে যে আমরা কি বোঝাতে চাচ্ছি, ঠিক আছে? আচ্ছা, সো এখানে ডাবল ব্যাকস্ল্যাশ হবে। আচ্ছা, এদেরকে বলা হয় কি ভাইয়া, স্কেপ সিকোয়েন্স। সো আমি যদি এটাকে একটু প্রিন্ট করাই, হ্যাঁ এই যে এসে পড়ছে। আচ্ছা, আমি তো এটা একটু বড় করলাম। হ্যাঁ দেখেন এখানে কি হয়েছে, হ্যালো, হ্যালোর পর একটা স্পেস ছিল না, এই দেখেন হ্যালোর পর একটা স্পেস কিন্তু এখানে আছে, ঠিক আছে? হ্যালোর পর একটা স্পেস ছিল, এই স্পেসটা কোথায় আছে, এই যে হ্যালোর পর একটা স্পেস আছে। দেন খেয়াল করেন এটা হচ্ছে কি আপনার স্কেপ সিকোয়েন্স, তাই না? এই নিউ লাইন, এই নিউ লাইনের পর ওয়েলকামের আগে মাঝখানে কি একটা আমার স্পেস আছে না? অবশ্যই ভাই আছে। তো এই দেখেন ওই যে স্পেসটা বসে রয়েছে, ঠিক আছে? তারপর হচ্ছে গিয়া ওয়েলকাম টু দিয়া আমার এইখানে 2 এর পর কিন্তু এই যে ট্যাব স্পেস স্কেপ সিকোয়েন্সটা পাইছে, তার মানে এখানে কয়টা স্পেস প্রিন্ট করার কথা, 4টা। একটু দেখি তো আমার 4টা প্রিন্ট হয়েছে কিনা, নাকি কম বেশি প্রিন্ট হয়েছে। এই যে 1টা 2টা 3টা 4টা 5টা, দেখছেন ঝামেলা, 5টা প্রিন্ট হয়েছে। আমি কিন্তু ফার্স্টে বলে নিছি 4টা স্পেস জেনারেলি প্রিন্ট হওয়ার কথা, বাট কম বেশি হইতে পারে, কম্পাইলার ভ্যারি করে যে কয়টা স্পেস প্রিন্ট করবে, এটা কম্পাইলারের উপর ভ্যারি করে, কিন্তু জেনারেলি 4টা স্পেস প্রিন্ট হয়। এখন ধরেন এই যে এখানে আমরা কি করছি, 2টা কি নিছি ভাইয়া, 2টা হচ্ছে গিয়া ব্যাকস্ল্যাশ নিছি। তাহলে 2টা ব্যাকস্ল্যাশ নিলে কয়টা ব্যাকস্ল্যাশ প্রিন্ট হয়, 1টা প্রিন্ট হয়, কারণ প্রথম ব্যাকস্ল্যাশ বোঝায় যে এখানে কিন্তু একটা স্পেশাল কিছু করতে হবে, দ্বিতীয় ব্যাকস্ল্যাশ বোঝায় কোন স্পেশাল জিনিসটা করতে হবে, তাই না? সো প্রথম ব্যাকস্ল্যাশ বোঝায় যেখানে কোন একটা স্পেশাল কিছু করতে হবে, এবং ব্যাকস্ল্যাশের পরে যা থাকে ওইটাই হচ্ছে গিয়া ওই স্কেপ সিকোয়েন্সের মিনিং। তো এখানে প্রথম ব্যাকস্ল্যাশের পরে কি আছে, এখানে প্রথম ব্যাকস্ল্যাশের পরে কি আছে, আরেকটা ব্যাকস্ল্যাশ। সো বোঝাচ্ছে এখানে যে স্পেশাল টাস্কটা করতে হবে ওটা হচ্ছে গিয়া একটা ব্যাকস্ল্যাশ প্রিন্ট করতে হবে, তাই না? আচ্ছা, তারপর হচ্ছে গিয়া ধরেন এটা চলে গেল কেন, আচ্ছা আমি আবার আনি, ওকে। তারপর ধরেন এইখানে এই যে একটা ব্যাকস্ল্যাশ পাইছে, মানে স্পেশাল কাজ করতে হবে, কি স্পেশাল কাজ পরেই বলা হয়েছে, পরে যা দেখতেছে একটা কোটেশন মার্ক। সো একটা কোটেশন মার্ক প্রিন্ট করতে হবে, দেখছেন কোটেশন মার্ক প্রিন্ট হয়েছে। সেম গোজ ফর হিয়ার, কোটেশন মার্ক প্রিন্ট হয়েছে কিন্তু, দেখছেন সরি। সো ধরেন আমি চাচ্ছি এই সিএসসির আগেও আরেকটা ব্যাকস্ল্যাশ প্রিন্ট করতে হবে। সো আমি একটু প্রিন্ট করি, ধরেন আমি সিএসসির আগে একটা ব্যাকস্ল্যাশ প্রিন্ট করতে যাচ্ছি, তাহলে আমার কয়টা ব্যাকস্ল্যাশ দিতে হবে, ব্যাকস্ল্যাশ দিতে হবে 2টা, কারণ প্রথম ব্যাকস্ল্যাশ দেখলে কম্পাইলার দাঁড়াবে, দাঁড়ানোর পর কি কাজ করতে হবে এটা দেখার জন্য পরেরটায় যাবে, পরেরটায় যায় যখন দেখবে যে আরেকটা ব্যাকস্ল্যাশ, তখন বুঝবে যে আই হ্যাভ টু প্রিন্ট এ ব্যাকস্ল্যাশ ইন দিস প্লেস, ঠিক আছে? আচ্ছা, তো 2টা ব্যাকস্ল্যাশ দিছি, তাহলে কি হওয়ার কথা, সিএসসির আগে একটা ব্যাকস্ল্যাশ প্রিন্ট হওয়ার কথা, সিএসসির পরে একটা ব্যাকস্ল্যাশ প্রিন্ট হওয়ার কথা। লেট মি প্রিন্ট, দেখছেন পারফেক্টলি সিএসসির আগে এবং পরে 2টা ব্যাকস্ল্যাশ, একটা করে ব্যাকস্ল্যাশ প্রিন্ট হয়ে গেছে। এখন আমি যদি চাই যে সিএসসির আগে 2টা ব্যাকস্ল্যাশ প্রিন্ট হবে, সিএসসির পরে 2টা ব্যাকস্ল্যাশ প্রিন্ট হবে, তাহলে এটা কিভাবে করতে পারবো, খুবই ইজি। আমরা সিএসসির আগে, আচ্ছা এখানে খেয়াল করেন তো, আমি 2টা ব্যাকস্ল্যাশ লিখছিলাম বিধায় একটা ব্যাকস্ল্যাশ প্রিন্ট হয়েছিল, তাহলে 2টা ব্যাকস্ল্যাশ প্রিন্ট করতে গেলে আমাকে কয়টা ব্যাকস্ল্যাশ লিখতে হবে, 4টা, কারণ এই 2টা ব্যাকস্ল্যাশ থেকে একটা ব্যাকস্ল্যাশ প্রিন্ট হবে এবং এই 2টা ব্যাকস্ল্যাশ থেকে একটা ব্যাকস্ল্যাশ প্রিন্ট হবে। ওকে, তো চেক করি হয়েছে কিনা, হ্যাঁ পারফেক্টলি কাজ করছে, দেখেন ঠিক আছে, 2টা ব্যাকস্ল্যাশ প্রিন্ট হয়েছে, বাট আমরা লিখছিলাম কয়টা ব্যাকস্ল্যাশ, 4টা। দেন আমি যদি সেম পরেরটার জন্য করি, পরেরটায়, আচ্ছা এই যে দেখছেন প্রিন্ট হয়েছে। ওকে, আই গেস আমি বোঝাতে পারছি। সো আমরা এখন একটু মুভ করি এখান থেকে, ঠিক আছে? সো আমাদের এই জিনিসটা শেষ। দেন হচ্ছে গিয়ে আমরা একটু লাস্ট ক্লাস আমরা বলছিলাম একটা স্কেপ সিকোয়েন্স, মজাদার স্কেপ সিকোয়েন্স, যেটা আপনাদের পরীক্ষা বা কোনো জায়গায় লাগে না, এটা হচ্ছে গিয়ে আপনার কোনো ধরনের ইরর থাকলে, বাগ থাকলে এটাকে ফাইন্ড আউট করতে কাজে লাগে। সো ওটা আপনাদের লাগবে না তেমন একটা, তবু আমি একটু দেখাই দিই। এটা হচ্ছে গিয়ে এই যে ব্যাকস্ল্যাশ এ, এটা কি মিন করে ভাইয়া? আচ্ছা এখানে একটু প্রবলেম হচ্ছে আমার,
এক সেকেন্ড, ওকে। এই ব্যাকস্ল্যাশ এ এটা কি মিন করে? এটাও এক ধরনের ফরম্যাট, এটাও এক ধরনের স্কেপ সিকোয়েন্স, ঠিক আছে? এটাও এক ধরনের স্কেপ সিকোয়েন্স, যেটা হচ্ছে গিয়া মিন করে যদি কম্পাইলার কোনো জায়গায় পড়তে পড়তে এই স্কেপ সিকোয়েন্সটাকে পায়, তাহলে সে বুঝে যে এখানে একটা সাউন্ডকে প্রডিউস করতে হবে, অথবা একটা ভিজিবল অ্যালার্ট দিতে হবে উইদাউট চেঞ্জিং দ্য কার্সার পজিশন। মানে ধরেন আমি যদি এটা, আমি আবার একটু কোড বক্সে যাচ্ছি, ওকে, আমি এই কোডটাও মেবি লিখে রাখছি না, হ্যাঁ এই কোডটা আমার লিখা আছে তাতে টাইম কম লাগে। আচ্ছা দেখেন এইখানে আমি এই যে এই জায়গায় একটা ব্যাকস্ল্যাশ এ রাখছি, তাই না? আচ্ছা আমি একটু ফার্স্টের থেকে আসি, কম্পাইলার মেইন ফাংশন থেকে, কম্পাইলার এই যে মেইন ফাংশন থেকে পড়া শুরু করলো, ঠিক আছে? দেন কম্পাইলার নিচে আসলো, আইসা দেখলো প্রিন্টএফ ফাংশন, তখন কম্পাইলার বুঝতে পারলো যে আমাকে কোনো কিছু একটা প্রিন্ট করতে হবে। কি প্রিন্ট করতে হবে? প্রথম কোটেশনের পর থেকে শেষ কোটেশনের আগ অবধি যা আছে মাঝখানে, ইনক্লুডিং স্পেসেস অ্যান্ড এভরিথিং, সব কিছু প্রিন্ট করতে হবে যদি কোনো স্পেশাল টাস্ক না থাকে, যেমন যে এখানে যে এটা একটা স্পেশাল টাস্ক, ঠিক আছে? তারপর হচ্ছে যে এটা একটা স্পেশাল টাস্ক, তো ওই ক্ষেত্রে বিষয়টা ব্যতিক্রম, বাট হচ্ছে গিয়া এছাড়া যা আছে সবই প্রিন্ট করতে হবে। আর ওই ক্ষেত্রে এই সকল ক্ষেত্রে স্কেপ সিকোয়েন্সের ক্ষেত্রে স্কেপ সিকোয়েন্সের ধরন অনুযায়ী কাজ করতে হবে। আচ্ছা, তো কম্পাইলার ফার্স্টে কার্সারটা কোথায়? কার্সারটা এই এইচ এর মাথার উপরে, এমন ভাবে আমরা ইমাজিন করে নিই। লাস্ট ক্লাসে কিন্তু আমরা এই কম্পাইলার কিভাবে একটা জিনিসকে প্রিন্ট করে, প্রত্যেকটা ওয়ার্ডকে কিভাবে পড়ে পুরা কনসোলে প্রিন্ট করে, এই জিনিসটা কিন্তু একদম কার্সার দিয়ে আমরা অ্যানিমেশনের মাধ্যমে দেখাইছিলাম। যদি না দেখে থাকেন সো প্লিজ আপনার একটু আগের ক্লাসটা করে আসেন, ঠিক আছে? সো ফার্স্টে কার্সার থাকবে এইচ এর উপরে, এইচ কে কনসোলে প্রিন্ট করবে, দেন কার্সার থাকবে ই এর উপরে, ই কে কনসোলে প্রিন্ট করবে, দেন কার্সার থাকবে এল এর উপরে, এল কে কনসোলে প্রিন্ট করবে। এইভাবে কার্সার আগাবে এবং একটা করে প্রিন্ট করতে থাকবে, আগাবে এবং একটা করে প্রিন্ট করতে থাকবে। যখন কার্সার আসবে এই ব্যাকস্ল্যাশ টি এর উপরে, তখন কম্পাইলার বুঝতে পারবে ওয়েট এ সেকেন্ড, আই হ্যাভ টু ডু এ স্পেশাল থিং হিয়ার। কি স্পেশাল থিং? এটা প্রথম ব্যাকস্ল্যাশের পরেই বলা হয়েছে, পরে যায় দেখতেছে এ মিন ফর অ্যালার্ট, ঠিক আছে? একটা অ্যালার্ট করতে হবে। এখন এই অ্যালার্ট কম্পিউটার বা কম্পাইলার আপনাকে এখানে আসার পর একটা অ্যালার্ট করবে, ঠিক আছে? এই অ্যালার্ট দুইভাবে করা যায়। ফার্স্ট অফ অল কম্পাইলার চাইলে সাউন্ড প্রডিউস করে আপনাকে অ্যালার্ট করতে পারে, আদারওয়াইজ কম্পাইলার চাইলে একটা ভিজিবল অ্যালার্টও প্রডিউস করতে পারে। আমরা একটু জাস্ট এটাকে রান করি, কোডটাকে একটু শুনি আমরা কিরকম অ্যালার্ট আসতেছে। আমাদের এখানে একটা সাউন্ড প্রডিউস হচ্ছে, যদি একটু শুনতে পারেন আপনারা, আই গেস শুনতে পারছেন, ঠিক আছে? তো খেয়াল করেন আমার কিন্তু কোডের আমার কিন্তু আউটপুটে কিন্তু কোনো ধরনের চেঞ্জেস আসে নাই, আমার আউটপুট কিন্তু সেমই আছে, আউটপুটে কোনো ধরনের চেঞ্জেস নাই, কিন্তু আমার একটা সাউন্ড কিন্তু প্রডিউস হয়েছে, তাই না? যারা শোনেন নাই তাদের জন্য আরেকবার আমি এটাকে প্লে করি, ওকে শুনতে পারছেন আই গেস। সো এই জায়গাটার মধ্যে কি হচ্ছে, কম্পাইলার যখন ধরেন এই যে এখান থেকে পড়তে পড়তে আসতেছিল, প্রত্যেকটা লাইনকে পড়তে পড়তে আসতেছিল, ধরেন এই যে প্রত্যেকটা ওয়ার্ডকে পড়তে পড়তে আসতেছিল এবং প্রিন্ট করতেছিল, তখন কম্পাইলার যখন এটাকে পাইলো থামলো, একটা স্পেশাল কাজ করতে হবে। কি কাজ? পরেই বলা হয়েছে, পরে যায় দেখতেছে এ আছে, ইট মিনস অ্যালার্ট, মানে একটা অ্যালার্ট করতে হবে। এই অ্যালার্টটার জন্য আপনাকে সাউন্ড প্রডিউস করতে হবে, তাই না? সো কম্পাইলার কিন্তু যখন এইখানে আসছে, খেয়াল করেন যখন কম্পাইলার এই যে ই এর উপরে ছিল, তখন কিন্তু এই ইটাকে কম্পাইলার কনসোলের কাছে পাঠিয়ে দিছে। কম্পাইলার কোথায় পাঠিয়ে দিছে? কনসোলের কাছে পাঠিয়ে দিছে। পাঠিয়ে দেওয়া বলছে এটাকে প্রিন্ট করতে থাকেন আপনি, ঠিক আছে? এটাকে আপনি কনসোলের কাছে পাঠিয়ে দিছে, যেটাকে আপনি প্রিন্ট করতে থাকেন। ঠিক তেমন ভাবে খেয়াল করেন আমার কিন্তু পরের এই লাইনগুলা কিন্তু এক্সিকিউট হয় নাই তখনও, এই লাইনগুলা কিন্তু পরের এক্সিকিউট হয় নাই তখনও, যখন এই ইটাকে পাইছে নগদ পাঠিয়ে দিছে, মানে পরের লাইনগুলাকে এক্সিকিউট করার দরকার মনে করে নাই। যখন যাকে হাতের সামনে পাবে তখনই কনসোলে ওটাকে পাঠিয়ে দিবে প্রিন্ট করানোর জন্য। এখন কনসোলের উপর ডিপেন্ড করে যে কনসোল কি সবগুলাকে একসাথে প্রিন্ট করে দেখাবে নাকি আলাদা আলাদা করে প্রিন্ট করে দেখাবে, ঠিক আছে? ধাপে ধাপে করে দেখাবে। ঠিক তেমনই ভাবে এই জায়গায় কম্পাইলার যখন এই জায়গায় আসছে কম্পাইলারের কার্সারটা, তখন কম্পাইলার আসলে কি করতেছে, তখন কম্পাইলার আসলে বুঝতে পারছে এখানে একটা সাউন্ড প্রডিউস করতে হবে। সো এই কমান্ডটাও কম্পাইলার কনসোলের কাছে পাঠিয়ে দিছে যখন কার্সারটা এইখানে ছিল। খেয়াল করেন পরের কিন্তু কিছুই আমার এক্সিকিউট এখনো হয় নাই, এর আগেই কিন্তু সাউন্ডের কমান্ডটা কম্পাইলার কনসোলকে পাঠিয়ে দিছে। এখন এটা ডিপেন্ড করে কম্পাইলার কনসোলের উপরে যে সাউন্ড কি একসাথে প্রডিউস হবে
প্রডিউস হবে নাকি সাউন্ড আগে প্রডিউস হবে? কারণ হচ্ছে গিয়ে যে পরের কোডগুলো কিন্তু এখন এক্সিকিউট হয় নাই, মানে এক্সিকিউশনের আগে প্রডিউস হবে নাকি পরে প্রডিউস হবে। সো এটা কম্পাইলার ওয়াইজ ভ্যারি করে। কম্পাইলার চাইলে এটাও করতে পারে, আগে প্রডিউস করতে পারে, পরেও প্রডিউস করতে পারে। জাস্ট এটার জন্য আসলে রাখছিলাম, এটা আপনাদের কোনো কাজে লাগবে না এই জিনিসটা। হ্যাঁ, আসলে এটা কোনো কাজে লাগে না, জাস্ট বড় কোনো প্রোগ্রামে হচ্ছে গিয়া বাগিং খুঁজতে, বাগ খুঁজতে হচ্ছে গিয়ে আপনাদের এটা দরকার পড়ে, কোনো এরর খুঁজতে যায়। সো জাস্ট মজার জন্য রাখছিলাম, এটা সাউন্ড হয় তো সেটা, এটা একটা মজার মতো, ঠিক আছে। আচ্ছা, সো আমাদের এই জিনিসগুলো শেষ। আমরা লাস্ট ক্লাসে প্রায় সবই করছিলাম, বাট আমাদের এই জায়গাটা একটু ঝামেলা ছিল, তাই না? আমি এই জায়গায় জাস্ট হাতে কলমে প্রত্যেকটা জিনিস দেখাই গেছিলাম। সো আমি একটু এখন এটাকে কোডে দেখাই, ঠিক আছে? কিভাবে দেখাবো খেয়াল করেন। আমাদের এই যে প্রত্যেকটা ডেটা টাইপ আছে, এই ডেটা টাইপগুলা ক্যারেক্টার ডেটা টাইপ 1 বাইটের, শর্ট ইন্টিজার 2 বাইটের, ইন্টিজার 4 বাইটের। সো এরা যেমন আপনার জায়গা, এদের জায়গা হচ্ছে গিয়ে মেমোরিতে কতখানি জায়গা এরা নিবে এর উপর ডিপেন্ড করে এদের রেঞ্জ। এরা কতটুকু জায়গা নিচ্ছে মেমোরিতে এর উপর ডিপেন্ড করতেছে এদের রেঞ্জ। যেমন ক্যারেক্টার হচ্ছে গিয়ে সবচেয়ে কম পরিমাণ জায়গা নিচ্ছে, জাস্ট 1 বাইট জায়গা নিচ্ছে। সো এর উপরে ওর রেঞ্জ, এর কারণে ওর রেঞ্জটাও কিন্তু সবার তুলনায় ছোট। খেয়াল করতে পারবেন 128 থেকে -128 থেকে +127, ঠিক আছে? সো এই রেঞ্জ ওর স্পেসও কম, মেমোরিতে জায়গাও কম নেয় এবং ও কম পরিমাণ ইন্টিজার ভ্যালুকে হ্যান্ডেল করতে পারে। এখন আপনাদের অনেকের মনে একটা কোয়েশ্চেন থাকতে পারে যে ভাইয়া আমরা তো জানি ক্যারেক্টার হচ্ছে গিয়ে আপনার ক্যারেক্টার ডেটা টাইপ হচ্ছে গিয়ে আপনার ক্যারেক্টার নিয়ে কাজ করে, আপনি এখানে ইন্টিজারের কথা কেন আনতেছেন? এই যে -128 +127 এই জিনিসগুলো কোথা থেকে আসতেছে? সো আমি বলবো ভাই আপনি আগে ক্লাসটা করেননি, তাহলে আপনি আগে ক্লাসটা করে আসেন। এটা বেসিক্যালি হচ্ছে গিয়া আস্কি টেবিলের ঠিক আসতেছে, আস্কি টেবিল। এখন আস্কি টেবিল কি ছিল ভাইয়া? এই প্রত্যেকটা নাম্বার কি করে ভাইয়া? এই প্রত্যেকটা নাম্বার কিন্তু একটা ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করে, ঠিক আছে? যেমন হচ্ছে আমি যদি একটু উপরে লিখে দেই, যেমন হচ্ছে গিয়া আমি যদি 65 লিখি, আপনি একটু আস্কি টেবিলে যায় খুঁজে দেখেন 65 মানে হচ্ছে গিয়া সম্ভবত বড় হাতের এ। আমি যদি 97 লিখি, সরি এখানে মিশে গেছে, 97 লিখি, 97 মানে হচ্ছে গিয়া ছোট হাতের এ। আমি যদি ভুল না হই, আমি একটু চেক করে নিই, আমিও ভুল হতে পারি, ঠিক আছে? মানুষ মাত্রই ভুল। আচ্ছা একটু চেক করি আস্কি টেবিলটা কোথায় আমার, ওয়্যার ইজ মাই আস্কি টেবিল, এখানে ছিল। হ্যাঁ, 65 মানে হচ্ছে গিয়া বড় হাতের এ, 97 মানে হচ্ছে গিয়া ছোট হাতের। হ্যাঁ ঠিক আছে, পারফেক্ট, ওকে। তাহলে আমি যখন 65 লিখবো, আস্কি টেবিল চেক করে কম্পাইলার বুঝবে। আমি যখন 65 লিখবো, আস্কি টেবিল চেক করে কম্পাইলার বুঝবে এখানে এর কথা বলতেছে। আমি যখন 97 লিখবো, আস্কি টেবিল ইউজ করে কম্পাইলার বুঝবে এখানে ছোট হাতের এর কথা বলতেছে। সো অনেকেই মাথার উপর দিয়ে যাচ্ছে, আই নো। তো চলেন একটু আমরা এটাকে কোডের মাধ্যমে দেখি, ঠিক আছে? যেমন হচ্ছে গিয়ে হ্যাশট্যাগ, আচ্ছা আমি এটাকে সেভ করে নিই আগে। ধরেন হচ্ছে গিয়া আমি এগুলা, আচ্ছা এটাকে আমি একটু ডিলিট করে নিই। ডিলিট, এটা আমার আগে করা উচিত ছিল, বাট যাই হোক, ডিলিট, ওকে। আচ্ছা 3 নাম্বারটাও ডিলিট করে দেই, একটু টাইম নিচ্ছি একটু। হ্যাঁ 3 নাম্বার, ওকে। 3 নাম্বার যদি এক্সিস্ট রিপ্লেস, ইয়েস। আচ্ছা এবার ধরেন আমি কোডটা লিখলাম, studio.h integer main, দেন হচ্ছে আচ্ছা আমরা ক্যারেক্টার কি করব না, আমি একটু বড় করে নিই যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। আচ্ছা ক্যারেক্টার ধরেন হচ্ছে গিয়া এ ধরবো নাকি আমার নাম দিব? আচ্ছা আমার নাম দিই, ক্যারেক্টার আশিস ইজ ইকুয়ালস টু, আমি দিলাম হচ্ছে গিয়ে 65, ওকে। আমি এখন এটাকে প্রিন্ট করব, প্রিন্ট এফ, সরি আমি এটাকে প্রিন্ট করব, প্রিন্ট এফ %c, আশিস, ওকে। এবার কথা হচ্ছে গিয়া এইখানে কত প্রিন্ট হবে? কনসোল যদি আমি এখনো এটাকে বিল্ড এন্ড রান করি নাই, যদি আমি বিল্ড এন্ড রান করি এখানে কত প্রিন্ট হবে একটু বলতে পারবেন?
অনেকেই বলতে পারতেছে যে কম্পাইলার এখানে যখন আসবে, কম্পাইলার যখন এই জায়গাটার মধ্যে আসবে, কম্পাইলার পড়বে যে ক্যারেক্টার 80, তখন কম্পাইলার বুঝবে যে হচ্ছে গিয়া র্যামের ভিতরে 80 নামক ভ্যারিয়েবলের জন্য কি করতে হবে, ক্যারেক্টারের সমপরিমাণ জায়গা রাখতে হবে। ঠিক আছে, তো ক্যারেক্টার জায়গা নেয় মাত্র 1 বাইট, তো 1 বাইট জায়গা রাখা হয়েছে র্যামের ভিতরে, এবং ওই জায়গার মধ্যে হচ্ছে গিয়া 65কে ইনসার্ট করা হয়েছে। যাদের মাথার উপর দিয়ে যাচ্ছে প্লিজ আগে ক্লাসটা দেখে আসেন। তো 65কে ইনসার্ট করা হয়েছে, তাই তো। এবং আমরা এইখানে আসা বলতেছি একটা পার্সেন্টেজ অপারেটর দিয়ে যে একটা ভ্যালু প্রিন্ট করো, কি টাইপের ভ্যালু, পরেই বলা হয়েছে সি, মানে একটা ক্যারেক্টার টাইপ ভ্যালু প্রিন্ট করো, যেটা কোথায় আছে, র্যামের ভিতরে 80 নামক জায়গার মধ্যে আছে। তো 80 নামক জায়গার মধ্যে তো আছে 65, বাট আমি চাচ্ছি এখানে একটা ক্যারেক্টার। তো কম্পাইলার এখানে ক্যারেক্টারই প্রিন্ট করবে, কম্পাইলার কিন্তু ইন্টিজার ভ্যালু প্রিন্ট করবে না। সো কম্পাইলার যখন 80 নামক ভ্যারিয়েবলের ভিতরে গেছে, যা দেখছে যে এখানে আছে মাত্র 65, তখন কম্পাইলার বুঝছে আচ্ছা দাঁড়াও আমি একটু আস্কি টেবিলটার মধ্যে চেক করি যে এই 65 এর মিনিংটা কি। তো আস্কি টেবিলে যখন কম্পাইলার যাবে, যাওয়ার পর দেখবে 65 মানে হচ্ছে গিয়া এ, সো ওই এ প্রিন্ট করবে। যদি এখন যদি একটু রান করি আশা করি বুঝতে পারবেন। এই দেখেন ও এখানে কত প্রিন্ট করতেছে, এ প্রিন্ট করতেছে। ঠিক আছে, আচ্ছা আই গেস বুঝতে পারছেন। ধরেন আমি আরেকটা কম্পাইলার, ধরেন আমি এই জিনিসটা আমি একটু আমি আরেকটা দেখাই। ওকে 80, আচ্ছা এবার আমি আমার আরেক নাম দেই, আমার ডাক নাম অভি। অভির মধ্যে আমি 97কে ইনসার্ট করাইতেছি এবং আমি চাচ্ছি যে এটা আবার প্রিন্ট হোক। সো অভি, সো আপনি যদি একটু আস্কি টেবিলটা খেয়াল করেন দেখবেন ওইখানে কি, আচ্ছা আমি একটু এখানে একটা নিউ লাইন দিয়ে নিই, নাহলে দেখতে অসুবিধা হবে। প্রিন্ট এফ নিউ লাইন, ওকে খেয়াল করবেন এইখানে এটার জন্য হচ্ছে গিয়ে আপনার বড় হাতের এ প্রিন্ট হচ্ছিল এবং নিউ লাইনের কারণে কার্সরটা এইখান থেকে নিচে চলে আসছে এবং আয়শা এখানে যখন কম্পাইলার এই জায়গায় আসছে তখন বুঝতে পারছে যে র্যামের ভিতরে অভি নামক একটা ভ্যারিয়েবলের জন্য ক্যারেক্টারের সমপরিমাণ জায়গা রাখতে হবে, যার মধ্যে 97কে ইনসার্ট করানো হয়েছে। ঠিক আছে, এবং 97কে ইনসার্ট বা অ্যাসাইন করা হয়েছে। এখন পরের লাইনে আসার পর কম্পাইলার দেখবে প্রিন্টএফ ফাংশন, প্রিন্টএফ ফাংশন থেকে বুঝবে যে এখানে প্রিন্ট করতে হবে। এখানে যাওয়ার পর দেখতেছে পার্সেন্ট অপারেটর, সো কম্পাইলার তখন বুঝতেছে কয়েকটা ভ্যালুকে প্রিন্ট করতে বলা হয়েছে। কি টাইপের ভ্যালু, এই পার্সেন্টের পরেই বলা হয়েছে, যা দেখতেছে সি দেখার পর বুঝতেছে এটা ক্যারেক্টার টাইপ ভ্যালু প্রিন্ট করতে হবে। কোথায় আছে ক্যারেক্টার টাইপ ভ্যালুটা, অভি নামক র্যামের ভিতরে জায়গায়, অভি নামক র্যাম জায়গার মধ্যে আছে, যেটা হচ্ছে র্যামের ভিতরে। তো অভি নামক জায়গায় যা দেখতেছে যে আছে হচ্ছে 97। তো কম্পাইলার তো মানে একদম মাছর বান্দা, যে আমি ক্যারেক্টার প্রিন্ট করতে বলছি আমি ক্যারেক্টারই প্রিন্ট করব, আমি কোনো ইন্টিজার ভ্যালুকে প্রিন্ট করতে নারাজ, আমি ইন্টিজার ভ্যালুকে প্রিন্ট করব না। তাহলে কম্পাইলার এখন কি করবে, এখন আস্কি টেবিলে যাবে, যা দেখবে 97 এর জন্য কোন ধরনের ক্যারেক্টার আছে, সো ওইটাকেই প্রিন্ট করবে। এখন আস্কি টেবিলে যাওয়ার পর আপনি যদি চেক করেন দেখতে পারবেন 97 আসলে ছোট হাতের এ কে রিপ্রেজেন্ট করে এবং 65 বড় হাতের এ কে রিপ্রেজেন্ট করে। আচ্ছা এখন ধরেন আমি যদি এখানে প্রিন্টএফ সরি পার্সেন্ট, আচ্ছা পার্সেন্ট ডি এইখানে কি আউটপুট আসার কথা আপনি বলতে পারবেন? কম্পাইলার এখানে আসতেছে, আসার পর বুঝতেছে যে একটা কিছু প্রিন্ট করতে হবে। কি প্রিন্ট করতে হবে, পরে যা দেখি একটা পার্সেন্ট অপারেটর মানে হচ্ছে গিয়ে এখানে আমাকে একটা ভ্যালু প্রিন্ট করতে হবে। কি টাইপের ভ্যালু, পরে বলা হয়েছে, পরে যা দেখতেছে ডি মানে একটা ইন্টিজার টাইপের ভ্যালুকে প্রিন্ট করতে হবে। এই ফরম্যাট স্পেসিফায়ারটা কোন ধরনের ভ্যালুকে প্রিন্ট করার কথা বলে, ইন্টিজার টাইপ ভ্যালুকে প্রিন্ট করার কথা বলে। এখন এই ভ্যালুটা কোথায় আছে, র্যামের মধ্যে অভি নামক জায়গায় আছে, র্যামের মধ্যে অভি নামক জায়গাতে আছে। এখন কম্পাইলার যখন অভি নামক জায়গায় গেল র্যামের মধ্যে, যা দেখতেছে 97, ওকে ফাইন, আমাকে ইন্টিজার টাইপ ভ্যালু প্রিন্ট করতে বলছে,
এবং র্যামের ভিতরে অভিনামক জায়গায় ইন্টিজার অভিনামক জায়গায় 97 আছে, মানে একটা ইন্টিজার ভ্যালুই আছে। সো আমাকে তো এত ভাবাভাবির দরকার নেই, আমি এখন 97কেই প্রিন্ট করে দেব। দেখেন এই যে আমি যেহেতু একটা নিউ লাইন অপারেটর এখানে অ্যাড করি নাই, তার কারণে যে পাশে চলে আসছে, দেখছেন 97কে প্রিন্ট করছে। এখন এগুলো তো দেখাইলাম, এখন কথা হচ্ছে গিয়া ধরেন আমি একটু এখানে একটু চেঞ্জ করব। আচ্ছা এখানে একটু চেঞ্জ করি, আমি একটা নিউ লাইন এখানে দিয়ে দিলাম, ঠিক আছে, যাতে বুঝতে সুবিধা হয়। আচ্ছা ধরেন এখন আমি এই জায়গাটার মধ্যে কি করতেছি, 97কে না দিয়া কম্পাইলার ক্যারেক্টার ডেটা টাইপ কত পর্যন্ত হ্যান্ডেল করতে পারে, -128 থেকে 127 অবধি হ্যান্ডেল করতে পারে ভ্যালুকে। আমি ধরেন ওর হ্যান্ডেল করার ভ্যালুর মানে ওর রেঞ্জের বাইরে দিয়ে দিলাম কোনো কিছু একটা, ঠিক আছে। ধরেন আমি রেঞ্জের বাইরে কিছু একটা অ্যাসাইন করি, এখানে ধরেন 128, তো আমি ধরেন 127 অবধি না প্লাস ভ্যালুটা, হ্যাঁ ধরেন আমি 128 দিয়ে দিলাম। তাহলে এখানে কি হওয়ার কথা, আমরা কিন্তু বুঝতেই পারতেছি কম্পাইলারের মানে ক্যারেক্টার ডেটা টাইপের রেঞ্জের বাইরে চলে গেছে, তার মানে কিন্তু কম্পাইলার মানে ক্যারেক্টার ডেটা টাইপ এই 128 ইন্টিজার ভ্যালুটাকে কি করতে পারবে না, হ্যান্ডেল করতে পারবে না, ঠিক আছে। সো এখানে আমাদের একটা আনডিফাইন্ড বিহেভিয়ার মানে প্রোগ্রামটা শো করবে, একটা আনডিফাইন্ড বিহেভিয়ার, মানে যেই বিহেভিয়ারটা বা যেই আউটপুটটাকে আমরা আসলে প্রেডিক্ট করতে পারবো না, এরকম একটা আউটপুট ও এখানে শো করবে। কিন্তু 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 আমি যদি এটাকে এখন রান করাই, দেখেন আচ্ছা হ্যাঁ শো করতে পারে নাই, ঠিক আছে। আমি কিন্তু কেন বললাম এখন একটু পরে দেখাইতেছি। আচ্ছা ঠিক আছে দেখাই, দাঁড়ান। এই যে প্রথমটা শো করছে, পরেরটা পারে নাই। খেয়াল করেন কি হয়েছে, আমি একটু আস্কি টেবিলে যাই, আমি এখানে কত লিখছি 128, যেটা হচ্ছে কি রেঞ্জের বাইরে ছিল। একটু আমি আস্কি টেবিলে যাই, আস্কি টেবিলে যাচ্ছি। আচ্ছা একটু খেয়াল করেন এই জায়গাটার মধ্যে যে 128-এর জন্য কি টাইপের জিনিস 128 মানে কি জিনিস রিপ্রেজেন্ট করে, এই যে এই ক্যারেক্টারটাকে রিপ্রেজেন্ট করে, এবং এই ক্যারেক্টারটা কিন্তু আমাকে দেখাইতেছে, এই ক্যারেক্টারটাই কিন্তু আমার আউটপুট আসছে, তাই না? খেয়াল করবেন একটু, আমি যদি বের করি এই ক্যারেক্টারটাই কিন্তু আমার আউটপুট হিসাবে আসছে। তাহলে কথা হইতেছে গিয়া ভাই আপনিই তো বললেন যে ওই রেঞ্জের বাইরে দিলে কম্পাইলার আসলে এটাকে হ্যান্ডেল করতে পারবে না, সো এটা কিভাবে হইলো? সো আমি একটু বলে রাখি যে আমরা যে কোড ব্লকসটা ইউজ করতেছি, এই কোড ব্লকসটা হচ্ছে গিয়া অনেকটা ইউজার ফ্রেন্ডলি। কি বললাম ভাইয়া? অনেকটা ইউজার ফ্রেন্ডলি। সো ইউজারের অনেকগুলা ভুল এই কোড ব্লকস মানে ওভারলুক করে দেয়। যেমন ধরেন এইখানে কিন্তু আমার একদম ভুল হয়েছে, কিন্তু আমরা কিন্তু বুঝতে পারতেছি আমার ভুল হয়েছে। সো এই ভুলটাকে কম্পাইলার ইগনোর করছে, কম্পাইলার আমাদের ভুলটাকে শুধরায় নিয়ে নিজে কাজ করে দিছে এই পর্যন্ত। পরের লাইনে পারে নাই, পরের লাইনে একটা মাইনাস প্রিন্ট করে ফেলছে, পরের লাইনে এটা পারে নাই, ঠিক আছে। সো আমি এখানে না যাই, আমি একটু বলি যে কম্পাইলার কিভাবে এই জায়গায় কাজটা সঠিকভাবে করলো, এটাকে কাটি, ঠিক আছে। আচ্ছা আপনাদের আমি আগের ক্লাসে আনসাইন্ড ক্যারেক্টার নিয়ে কোনো কথা বলছিলাম, আনসাইন্ড রেঞ্জ এটা নিয়ে কথা বলছিলাম, অবশ্যই বলছিলাম ভাইয়া। আনসাইন্ড রেঞ্জ মানে হচ্ছে ধরেন আপনার কাছে আপনি একটা প্রোগ্রাম বানাচ্ছেন, যে প্রোগ্রামে আপনার কাছে র্যামে জায়গা বেশি একটা নাই। ধরেন আপনার প্রোগ্রামে জায়গা আছে জাস্ট হচ্ছে গিয়া কি বললাম, জায়গা হচ্ছে জাস্ট 2 বাইট জায়গা আছে, ঠিক আছে। আচ্ছা 3 বাইট জায়গা আছে, 3 বাইট জায়গা আপনার প্রোগ্রামে আছে, আপনার কাছে 3 বাইট জায়গা ফাঁকা আছে, আপনার কাছে জায়গাই নেই। এখন কথা হইতেছে গিয়ে আপনি চাচ্ছেন এই 3 বাইট জায়গার মধ্যে আপনি 65,000 এর মতো একটা বিশাল নাম্বারকে স্টোর করতে, ঠিক আছে। একটা এত বড় একটা নাম্বার, একটা ইন্টিজার নাম্বারকে আপনি চাচ্ছেন কি স্টোর করতে, কিন্তু আপনি একটু চিন্তা করে দেখেন তো, আপনার এই প্রোগ্রাম বানানোর জন্য আপনার কাছে জায়গায় আছে 3 বাইট, কিন্তু এত বড় ইন্টিজার নাম্বার স্টোর করতে পারে শুধুমাত্র এই যে জিনিসটা, যার জায়গা হচ্ছে 4 বাইট। আপনি এটা ইউজ করতে পারবেন না, কারণ আপনার তো র্যামে জায়গা নাই, আপনি তো ইউজই করতে পারবেন না ফার্স্ট অফ অল, তাই না? এন্ড সেকেন্ড থিং হচ্ছে গিয়া আপনার কাছে আছে 3 বাইট জায়গা, আপনি চাইলে এইটাকে ইউজ করতে পারেন শর্ট ইন্টিজার, এটা জাস্ট 2 বাইট জায়গা নিবে। সো এটা কিন্তু ইজিলি রান হয়ে যাবে, কিন্তু ঝামেলা এখানে একটাই
যে শর্ট ইন্টিজারের মধ্যে আপনি চাইলে 32,767কে অ্যাসাইন করতে পারবেন সর্বোচ্চ। এত বড় নাম্বারকে কিন্তু আপনি অ্যাসাইন করতে পারবেন না, ঠিক আছে। সো এই ক্ষেত্রেই যে জিনিসটা আসে সেটা হচ্ছে গিয়া আনসাইন্ড রেঞ্জ। আনসাইন্ড রেঞ্জের মানে কি ভাইয়া? তাহলে আমি আগের কাছে বলছিলাম আনসাইন্ড রেঞ্জ হচ্ছে গিয়া, ধরেন আপনি একটা প্রোগ্রাম বানাচ্ছেন, এই জিনিসটাকে ডাকার মানে হচ্ছে যে আপনি কম্পাইলারকে বলতেছেন যে ভাই আমি এই জায়গায় কি করব না, কোনো নেগেটিভ ভ্যালুকে ইনসার্ট করব না। আপনি এই জায়গায় কোনো নেগেটিভ ভ্যালুকে ইনসার্ট করব না। আপনি নেগেটিভ ভ্যালুর জন্য যেই জায়গাটাকে বরাদ্দ করে রাখছিলেন এই জায়গাটা পজিটিভ ভ্যালুকে দিয়ে দেন। মানে পজিটিভ ভ্যালু আমার লাগবে, আমি নেগেটিভ ভ্যালু ইউজ করব না, আমি শুধুমাত্র পজিটিভ ভ্যালুটাকে ইউজ করব, বাট আমার পজিটিভ ভ্যালু একটু বড় লাগবে। সো আমার এই যে নেগেটিভ ভ্যালুর জন্য যে জায়গাটা ছিল এই জায়গাটা কাকে দিয়ে দেন? পজিটিভ ভ্যালুটাকে দিয়ে দেন, ঠিক আছে। সো আপনি যোগ করে দেখবেন এখানে এই যে এটাই আসবে। সো নেগেটিভ ভ্যালুর জন্য যে জায়গাটা ছিল ওটা পজিটিভ ভ্যালুকে দিয়ে দেওয়া হয়। সো এখানে কিন্তু কাহিনীটা কি হয় খেয়াল করেন, এখানে কাহিনীটা হয় আমার মেমোরিতে জায়গা কমই খায়, সাথে সাথে আমার রেঞ্জটাও বাইরে যায় কাজ করার, ঠিক আছে। সো এটা আমি কেন বললাম, এখানে খেয়াল করেন তো আমি কত লিখছিলাম জানো? 128 লিখছিলাম না? সো 128 কি ক্যারেক্টারের রেঞ্জের মধ্যে পড়ছে? পড়ে নাই। তাহলে কম্পাইলার আমাদের, আমি কি বললাম, কোড ব্লকস, যে ওইটা থেকে একটা ইউজার ফ্রেন্ডলি কম্পাইলার আপনার ভুলগুলোকে ওটা নেগলেক্ট করবে, ওভারলুক করে চলে যায়, নিজে নিজে ঠিক করে দেয়। সো আমি কি, যদি আমি মানে কোড ব্লক যদি আপনার ইউজার ফ্রেন্ডলি না হতো তাই ওই জায়গায় অবশ্যই একটা প্রবলেম দেখা দিত, তাই না? সো আমাকে ওখানে কি করতে হইতো? কোড ব্লকস আসলে কি করছে আমার হইয়া? খেয়াল করেন 128 কিন্তু এখানে অ্যাসাইন করা যায় না, কিন্তু যায় কত? এই যে এইটা যায়। আমি যখন আনসাইন করব তখন যাবে, তাই না? তখন আমি চাইলে 255 অবধি স্টোর করাইতে পারবো। চলেন আমি একটু যাই, আমরা হাতে কলমে দেখি। ধরেন আমি এখানে ক্যারেক্টারটাকে বলছি আনসাইন, আনসাইন ক্যারেক্টার মানে আমরা, আচ্ছা আমি এখানে একটু চেঞ্জ করি, আচ্ছা ঠিক আছে সি থাকুক। খেয়াল করেন আনসাইন ক্যারেক্টার কম্পাইলার যখন পড়তে পড়তে এখানে আসবে, আসার পর দেখবে আনসাইন ক্যারেক্টার মানে র্যামের ভিতরে অভিজ নামক ভ্যারিয়েবলের জন্য একটা জায়গা রাখো, কি পরিমাণ জায়গা? ক্যারেক্টারের সমপরিমাণ জায়গা, এবং ওই টাইপটা হবে হচ্ছে কি আনসাইন, মানে ওইখানে আপনি চাইলেও কোনো নেগেটিভ ভ্যালুকে ইনসার্ট করাইতে পারবেন না, ঠিক আছে। এবং যেহেতু আপনার কম্পাইলার বুঝে গেছে যে এখানে নেগেটিভ ভ্যালুকে ইনসার্ট করাইতে পারবে না, তাহলে আমি এক কাজ করি, আমি নেগেটিভ ভ্যালুর জন্য যে জায়গাটা আমি রাখছিলাম ওই জায়গাটা পজিটিভ ভ্যালুকে দান করে দিই। আমি নেগেটিভ ভ্যালুর জন্য যে জায়গাটা রাখছিলাম ওই জায়গাটা পজিটিভ ভ্যালুকে দান করে দেই, যার কারণে পজিটিভ ভ্যালুর রেঞ্জ খেয়াল করেন বাইরে গেছে। আপনি 127 আর 128 যোগ করেন, এই জায়গাটাকে যোগ করেন ওর সাথে, দেখবেন 255 আসতেছে, ঠিক আছে। এই কাজটাই করা হয়। এখন আমি চাইলে এই জিনিসটাকে ইজিলি রান করতে পারবো, দেখছেন। এখন কথা হচ্ছে ভাই আগেও তো রান হচ্ছিল, এইবারও রান হচ্ছে, তাহলে ভাই প্রবলেম কোথায়? আগেটা তো ঠিক ছিল ভাই, আগেরটা ভুল ছিল। আগেরটা আপনার ওই ভুলটাকে কম্পাইলার নিজে নিজে ঠিক করছে, কম্পাইলার এখানে একটা আনসাইন নিজে বসায় নিয়ে কাজ করে নিছে, ঠিক আছে। আপনার ভুলটাকে নেগলেক্ট করছে, কিন্তু আপনি কিন্তু আগের বার কাজ সঠিক করেন নাই, ভুলই করছিলেন, ঠিক আছে। ধরেন আমি এখানে আরো বড় একটা ভ্যারিয়েবল রাখতে চাই, ধরেন 200, সর্বোচ্চ যদি কত রাখতে পারে 255, ধরেন আমি 218 রাখবো, ইজিলি স্টোর হয়ে যাবে। এখানে কত আসছে খেয়াল করেন একটু, আমরা চেক করব। এখানে 218 জন্য আসছে এই সাইনটা, আমরা একটু আজকে টেবিলে যাব, ওকে গিয়ে দেখতেছি 218 জন্য এই দেখেন, আরে খেয়াল করছেন 218 জন্য হচ্ছে এই দেখেন, দেখছেন ওই যে এই সাইনটাই ইউজ আছে, ঠিক আছে। আচ্ছা আমি স্লাইড দেখতে সমস্যা হলে আমি স্লাইড দিয়ে দেবো, আপনি দেখে নিন, ঠিক আছে। আচ্ছা ধরেন এবার আমার একটু মাথা বিগড়ে গেল, আমি আরো বড় ভ্যালু অ্যাসাইন করতে চাচ্ছি 300, নিচে রয়ে গেছে, ওকে।
300। এবার আমরা একটু যাই কোথায়, কম্পাইলারের কাছে। 300-র জন্য কিন্তু কোনো কিছু নাই। দেখেন আজকে টেবিলে সর্বনিম্ন আছে 255 অবধি। 300 বলতে কিছু আছে? 300 বলতে কিন্তু কিছুই নাই। তাইলে ভাই এটা কি প্রিন্ট হইলো? এটা কি প্রিন্ট হইলো ভাইয়া? এটা একটা কমা প্রিন্ট হয়েছে। এটাকেই বলা হয় হচ্ছে গিয়ে আনডিফাইন্ড বিহেভিয়ার, যেটাকে আমরা ডিফাইন করতে পারি না। কম্পাইলার নিজের মন মতো করে কাজ করে, ঠিক আছে? ধরেন যদি আমি 300 অ্যাসাইন করছি না, এটা আরো ভালোভাবে বুঝাই দিই। আমি 300 অ্যাসাইন করছি না, আচ্ছা আমি তার মানে এবার ক্যারেক্টার নামক এবার অভি নামক ভ্যারিয়েবল যেটা র্যামের মধ্যে আছে তার ভিতরে কত অ্যাসাইন করা আছে? 300। এখন যদি আমি 300কে প্রিন্ট করতে চাই, ধরেন আমি এখানে কি প্রিন্ট করতেছি, এই ইন্টিজার নাম্বারটা, এই অভির ভিতরে থাকা ইন্টিজার নাম্বারটাকে প্রিন্ট করতে চাচ্ছি, তাহলে দেখেন কত আসে। দেখছেন? আনডিফাইন্ড বিহেভিয়ার। আমি জানি না এখানে ওরা 44 কিভাবে বসাইলো। এটাই হচ্ছে গিয়ে আনডিফাইন্ড বিহেভিয়ার, ঠিক আছে? আই গেস বুঝতে পারছি। মানে আপনি যখন আপনি যখন ওর রেঞ্জের বাইরে কোনো কিছু ওকে দিয়ে দিবেন, ওর রেঞ্জের বাইরে, তখন ওই একটা আনডিফাইন্ড বিহেভিয়ার করবে। মানে ও একটা এমন বিহেভিয়ার করবে যে বিহেভিয়ার কেউ প্রেডিক্ট করতে পারবে না, ঠিক আছে? আচ্ছা, আশা করি বুঝতে পারছি। আমি আরো কিছুতে যাই। ধরেন আমি এটাকে কমেন্ট আউট করে দিই একটু। কমেন্ট আউট হচ্ছে না কেন? আচ্ছা, ধরেন আমি এটাকে কমেন্ট আউট করে দিই। সরি, ওকে। আমি এবার শুরু করি নিয়া, কি বলে, ইন্টিজার নিয়ে। ধরেন ইন্টিজার 80। ওকে, আমি ইন্টিজার 80-এর মধ্যে সর্বোচ্চ কত ভ্যালু অ্যাসাইন করতে পারবো ভাইয়া? সর্বোচ্চ আমি চাইলে কত ভ্যালু, এই যে এই ভ্যালুটাকে অ্যাসাইন করতে পারবো, তাই না? কত ভ্যালু? 21, 47, 48, 36, 47। আচ্ছা, এত বড় ভ্যালু তো পড়তেও কষ্ট হয়। 21, 47, 48, 36, আর কি ছিল? 47, 36, 47, আবার 47। আচ্ছা, আবার 47। আচ্ছা, আবার 47। আমি যদি ভুল না করে থাকি, তো আমি আবার চেক করে নিই, একটু কাইন্ডলি ওয়েট করেন। ঠিক আছে, 21, 47, 48, 36, 47, 21, 47, 46, 48, 36, 47। আই গেস ঠিক আছে। আচ্ছা, এবার যদি আমি এটাকে প্রিন্ট করতে চাই, আমি এটাকে প্রিন্ট করতে যাচ্ছি %d আশেষ। ওকে, দেখেন কি হয়, পারফেক্টলি প্রিন্ট হয়ে গেছে। কারণ আমরা কিন্তু ইন্টিজার সর্বোচ্চ হ্যান্ডেল করতে পারে এই নাম্বারটাই। আমরা ওই রেঞ্জের মধ্যেই এখনো আসি। আমরা এখন ওই রেঞ্জের থেকে বের হয়ে যাব। 47 অবধি হ্যান্ডেল করতে পারে, আমরা 48 দিই। এবার বিহেভিয়ারটা দেখি কি হওয়ার কথা। ইন্টিজার এটাকে কি হ্যান্ডেল করতে পারবে? আমি আবার প্রশ্ন করতেছি, ইন্টিজারকে এটাকে হ্যান্ডেল করতে পারবে? কখনোই পারবে না। যদি ইন্টিজার এটাকে হ্যান্ডেল করে, তাহলে বুঝতে হবে যে আমাদের ইউজার ফ্রেন্ডলি কম্পাইলার আমাদের ভুলটাকে নেগলেক্ট করছে, ঠিক আছে? আমরা একটু এটাকে দেখি। দেখছেন, পারে নাই। আমাদের কম্পাইলার আমাদের ভুলটাকে শুধরায় দেয় না এখানে। দেখছেন, আমি রাখছিলাম এটা, কম্পাইলার রাখছে মাইনাস। আনডিফাইন্ড বিহেভিয়ার, ঠিক আছে? এটা কি বলে? আনডিফাইন্ড বিহেভিয়ার কি হবে প্রেডিক্ট করা যায় না, ঠিক আছে? আই গেস বুঝতে পারছি। সো এই জায়গাটাতেই লাস্ট ক্লাসে আশা করি আমার আই গেস অনেক প্রবলেম ছিল। কারণ হচ্ছে কি, এই জায়গাটা এইভাবে কোড ব্লকসে দেখানো উচিত ছিল, আমি যেটাকে একদম পুরো হাতে দেখাই দিছি। সো যদি এখানে কি করতো, কম্পাইলার যদি এই পুরো জিনিসটাকে ভালোভাবে প্রিন্ট করতে পারতো, তাহলে আমরা কি বুঝে নিতাম যে কম্পাইলার আমার হয়ে এইখানে কোনো একটা কিছু চেঞ্জ করছে, যেটা আমার এই ভুলটাকে শুধরাই দিছে। কি চেঞ্জ করতো কম্পাইলার? কি করতো, এখানে আনসাইন নিয়ে আসতো, অথবা বড় কোনো এখানে কি নিয়ে আসতো, আনসাইন্ড নিয়ে আসতো, অথবা এমনও করতে পারতো যে এখানে লং ইন্টিজার নিয়ে আসছে,
ঠিক আছে, এটা কম্পাইলারের উপর ডিপেন্ড করে, কম্পাইলার কিভাবে আমার ভুলটাকে শুধরাই দিবে। ঠিক আছে, আই গেস বুঝতে পারছি আপনাদের। আচ্ছা, এরপরে এই যে এগুলো সেম, প্রত্যেকটা সেম। ঠিক আছে, আচ্ছা এরপর হচ্ছে সব কিছু তো দেখাইছি, এগুলো তো কালকেই দেখাইছি। আচ্ছা, এখানে আরেকটা জায়গায় ঝামেলা ছিল, এই জায়গায় মেবি, হ্যাঁ এই জায়গায় আমি কিন্তু এটাকে এসডাব্লিউ দিয়ে দিছিলাম। অনেকেই এই জায়গায় যদি আপনার এসডাব্লিউটা করতে যায় থাকেন তাহলে হচ্ছে গিয়ে অনেকে এই জায়গায় প্রবলেমটা ফেস করছেন। আসেন এটাকে আমরা একটু লিখি, এটাকে আমরা কোড ব্লকস একটু করি। আচ্ছা, কোড ব্লকসে করার আগে আমি একটু এখানে জিনিসটা ধারণা দিই কি হওয়ার কথা। খেয়াল করেন, কম্পাইলার মেইন ফাংশনটা পড়তেছে, এখানে আসছে, আসার পর পাইছে ফ্লোট বি, মানে র্যামের ভিতরে বি নামক ভ্যারিয়েবলের জন্য একটা জায়গা রাখো যার সাইজ হইতেছে ফ্লোট, মানে 4 বাইট। আচ্ছা রাখলাম, এর ভিতরে অ্যাসাইন করা হয়েছে 50 পয়েন্ট সামথিং। আমি একটু জায়গাটা ছোট রেখে ফেলছি। আচ্ছা, এই যে আমার এখানে একটু কাজের সমস্যা হচ্ছে, একটু ওয়েট, ইরেজার, ওকে। আমি একটু এখানে যদি বড় করে একটা আঁকি, ঘর আঁকি। এই ঘরটা কোথায় ভাইয়া? র্যামের ভিতরে। এগুলো কিন্তু লাস্ট ক্লাস অনেক ভালোভাবে দেখাইছি। র্যামের ভিতরে বি নামক ভেরিয়েবলের জন্য একটা জায়গা রাখছি যার সাইজ আছে গিয়া ফ্লোট টাইপ সাইজ, মানে 4 বাইট সাইজ। এবং যেহেতু ফ্লোট, তার মানে আমি এখানে শুধুমাত্র ডেসিমাল ভ্যালুগুলো রাখতে পারবো, ইন্টিজার না, মানে ফ্লোটিং ভ্যালু রাখতে পারবো। 50.5235। আচ্ছা, এইখানে কাজ শেষ। পরে যখন কম্পাইলার এই লাইনে আসতেছে, আসার পর দেখতেছে প্রিন্টএফ, মানে কিছু প্রিন্ট করতে হবে। এই যে বি এর উপর কার্সর, বি প্রিন্ট করছে, তারপর ইকুয়াল প্রিন্ট করছে, তারপর যেটা। এখন খেয়াল করেন তো, কম্পাইলারকে বলতেছে এখানে আসার পর যেটা ভ্যালু প্রিন্ট করো, কি টাইপ ভ্যালু? ইন্টিজার টাইপ ভ্যালু। কোথায় রাখা আছে? বি এর ভিতরে রাখা আছে। এখন বি এ যায় দেখতেছে কম্পাইলার যে এখানে তো ফ্লোটিং টাইপ ভ্যালু রাখা আছে। সো কম্পাইলার কি প্রিন্ট করে দিছে? একটা 0 প্রিন্ট করে দিছে। এখন এটাকে বলে আনডিফাইন্ড বিহেভিয়ার। কি হবে? ফরম্যাট স্পেসিফায়ার ভুল করছেন ভাইয়া, কি হবে এটা বলা যাচ্ছে না, কম্পাইলারের উপর ডিপেন্ড করতেছে। আচ্ছা ওকে, পরের লাইনে চলে আসি। প্রিন্টএফ, এইটা এখানে বলতেছে একটা ভ্যালু প্রিন্ট করো, কি টাইপ ভ্যালু? ফ্লোটিং টাইপ ভ্যালু। কোথা থেকে নিতে হবে? বি এর ভিতর থেকে নিতে হবে। বি এর ভিতরে কি আছে? এটা আছে। আচ্ছা, তার মানে কি হওয়া উচিত ছিল? একদম এখানে সুন্দর মতো 50.5235 প্রিন্ট হওয়ার কথা ছিল না? কিন্তু এখানে প্রিন্ট কত হয়েছে খেয়াল করেন তো, 50.523499 প্রিন্ট হয়েছে। এর কারণ কি? এর কারণ কি? এর কারণ হচ্ছে গিয়া আমাদের এই যে ফরম্যাট স্পেসিফায়ার এফ, এইটা হচ্ছে আপনার কি করে, এটা একদম মানে কারেক্ট করার চেষ্টা করে। কিরকম আমি যদি একটু বলি, আপনি যেই ভ্যালুটাই ওকে দিবেন না কেন, ও এটাকে কি করবে? কারেক্ট করার চেষ্টা করবে। মানে হচ্ছে গিয়ে একটা ফ্লোটিং টাইপ ভ্যালুতে আপনার দশমিকের পর কয়টা ঘর যেন প্রিন্ট হয়? 6টা ঘর না? 1 2 3 4 5 6টা। দশমিকের পর 6টা ঘর থাকে। আপনি যখন খেয়াল করেন এখানে দশমিকের পর 6টা ঘর আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা ঘর আছে। এখন আমি ওকে বলছি ফ্লোটিং টাইপ ভ্যালুটাকে প্রিন্ট করে দাও। ওই কি করবে জানেন? ওই এই 6টা ঘরের মধ্যেই প্রিন্ট করবে। আমি যদি ছোট অক্ষরও দেই, ছোট ভ্যালুও দেই, ও এটাকে তাই না 6টা ঘরের মধ্যেই প্রিন্ট করতে চাবে এবং চাইবে যে যত বেশি পরিমাণে আমি এটাকে কারেক্ট করতে পারি। এই জন্য খেয়াল করবেন এখানে 99, লাস্টে 99, মানে একদম কারেক্ট করতে, মানে করার অনেক চেষ্টা করছে 6 ঘরে নেওয়ার পর, কিন্তু কারেক্ট আর করতে পারে নাই। ঠিক আছে, এই জিনিসটা হবে। আপনারা চাইলে, আপনারা যদি পুরোটাকে প্রিন্ট করতে চান, এই কম্পাইলার কখনোই বা এই ফরম্যাট স্পেসিফায়ার কখনোই আপনাকে পুরাটা অ্যাকুরেট প্রিন্ট করতে দিবে না। ঠিক আছে, একটু লাস্টের দিকে যায় একটু ঝামেলা পাকাবে। এই জন্য আমরা বেশিরভাগ ক্ষেত্রে এইখানে ফরম্যাট স্পেসিফায়ার হিসাবে পার্সেন্টেজ এফ কে না দিয়ে আমরা কি দেই? পার্সেন্টেজ এলএফ সম্ভবত। আমি একটু জাস্ট একটু আমি ভুলে গেছি, অনেকদিন ধরে সি প্রোগ্রাম করা হয় না তো। আচ্ছা একটু দেখি। ডাবলের জন্য হচ্ছে গিয়া এলএফ। হ্যাঁ, আই ওয়াজ রাইট। আমি তাও একটু চেক করি। এলএফ, হ্যাঁ আই ওয়াজ রাইট। ঠিক আছে, সো আমরা এই জন্য কি করি? আমরা ফ্লোটিং টাইপ না কইরা আমরা কি করি? আমরা হচ্ছে এটা বড় করে কিভাবে, আমরা হচ্ছে এটা ইউজ করি, এই ধরনের ফরম্যাট স্পেসিফায়ার ইউজ করি। মানে
এই ধরনের ফর্মেট স্পেসিফায়ার আসলে কি? ডাবল। আমরা যদি ফ্লোট ইউজ না করি, আমরা যদি ডাবল ইউজ করতাম তাহলে এই প্রবলেমটা আমাদের ফেস করতে হইতো না। ঠিক আছে, ওইটাই বলার জন্য আসলাম। তারপর হচ্ছে গিয়া নিচে যাই, এখানে দেখেন পার্সেন্টেজ মানে একটা ভ্যালু প্রিন্ট করো, কি টাইপ ভ্যালু পরেই বলা আছে, পরে যা দেখতেছে এফ। ঠিক আছে, এফ দেখা মানে ফ্লোটিং টাইপ ভ্যালু কোথায় আছে? এইখানে। ভাইয়া দাঁড়ান একটু, এখানে কিন্তু 0.2 ছিল, মানে কি দশমিকের পর 2 ঘর প্রিন্ট করো। এইখানে কিন্তু কোনো ধরনের ঝামেলা হবে না, কারণ আপনি ওকে বলে দিচ্ছেন আমাকে 6 ঘর দরকার নাই, আমাকে 6 ঘর দরকার নেই, আমাকে 2 ঘর দেন ভাই। তো 2 ঘরটা একদম অ্যাকুরেট ভালোভাবে দিয়ে দিবে। যখনই আপনি ওকে বলবেন না তখন ও এটাকে টাইনা 6 ঘরে করতে যাইব এবং যাওয়ার পর যা আকাম হওয়ার হয়ে যাইব। ঠিক আছে, তারপরের লাইনে আসি। তারপরে লাইনে আসার পর যেখানে আসলাম, এখানে আসার পর বলছে এটা ভ্যালু প্রিন্ট করো, কি টাইপ ভ্যালু? ক্যারেক্টার টাইপ ভ্যালু। কোথায় রাখা আছে? বি এর ভিতরে রাখা আছে। এখন কম্পাইলার দিয়ে যায় দেখতেছে রাখা তো আছে এইটা। এখন বলবেন ভাইয়া তো কি হইছে, প্রিন্ট তো হওয়ার কথা। আপনি যে একটু আগে রাখছিলেন ওই যে 65 রাখছিলেন যার জন্য এ প্রিন্ট হইতেছিল না, 97 রাখছিলেন যার জন্য হইতেছে গিয়ে ছোট হাতে এ প্রিন্ট হইতেছিল। তাহলে ভাই এটার জন্য তো প্রিন্ট হওয়ার কথা। ভাইয়া এই যে ভ্যালুগুলা ছিল, এই ভ্যালুগুলা ছিল ইন্টিজার টাইপ ভ্যালু এবং এইগুলার আস্কি টেবিলে একটা রিপ্রেজেন্টেশন ছিল, মানে হচ্ছে গিয়া এই ভ্যালুগুলা আস্কি টেবিলে এগুলাকে রিপ্রেজেন্ট করতো। আমি যদি বলি 50ও কিন্তু এক ধরনের ভ্যালুকে রিপ্রেজেন্ট করে, এক ধরনের ক্যারেক্টারকে রিপ্রেজেন্ট করে। আমি যদি দেখাই, খেয়াল করেন কই গেল, এই যে দেখেন, আমি যদি একটু দেখাই 50, এই যে 50 কতকে রিপ্রেজেন্ট করতেছে ক্যারেক্টার হিসাবে? এই 2কে রিপ্রেজেন্ট করতেছে, তাই না? কিন্তু আমার কি ওই বি নামক জায়গার ভিতরে কি 50 ছিল নাকি 50 পয়েন্ট সামথিং ছিল? পয়েন্ট সামথিং ছিল, তাই না? একটা ফ্লোটিং টাইপ ভ্যালু ছিল, তাই না? এখন খেয়াল করেন তো, ফ্লোটিং টাইপ ভ্যালু 50 আছে, 51 আছে, 50 পয়েন্ট সামথিং এর জন্য কি কোনো কিছু আছে? নাই। এই জন্য কম্পাইলার এখানে আস্কি টেবিলে আইসা কিছু পায় নাই, না পায়া নিরাশ হয়ে ফিরে গেছে এবং নিরাশ হয়ে ফিরে যায় এখানে কিছুই প্রিন্ট করতে পারে নাই। ঠিক আছে, আই গেস এই প্রবলেমটা সলভ করে দিতে পারলাম। আচ্ছা, আর কোনো প্রবলেম নাই? আচ্ছা, এগুলো তো দেখাইছিলাম সুন্দর মতো। ওকে, আমাদের এই ক্লাস তাহলে আজকের অবধি ডান। সো এই কদিন হতেছে গিয়ে আমার ভিডিও দিতে দেরি হয়েছে বিকজ অফ আমার কম্পিউটারের উইন্ডোজ ক্র্যাশ করছিল কিছুদিন আগে। সো ওইটা নিয়েই আর কি দৌড়াদৌড়ি করতেছিলাম, অনেকটা ব্যস্ত ছিলাম, যার কারণ হচ্ছে গিয়া উইন্ডোজটাকে ঠিক করতে পারি নাই। সো একটা দিন দেরি হয়ে গেছে। তারপর দিয়ে আমার প্রথম লেকচার যদি দেখে থাকেন আপনারা তাহলে বুঝবেন যে একটু আমার ওই যে মাইকে একটু প্রবলেম ছিল, বারবার ঝামেলা করতেছিল। তো মাইকের জন্য একটু মানে অনলাইনে অর্ডার দিয়েছিলাম, সো মাইক আসতে দেরি হইতেছিল। সো সব কিছু মিলায় আসলে আমার একটা মানে প্রবলেম হয়ে গেছিলো। ঠিক আছে, এই প্রবলেমের কারণেই দেরি হইলো এই ভিডিওটা আপলোড করতে। সো আশা করি এখন সবগুলো প্রবলেম সলভ হয়েছে। আশা করি এখন রেগুলার আপনাদের কাছে ভিডিও ছাড়তে পারবো এবং যাতে আপনারা আপনাদের এক্সামগুলোতে এসপিএল এর থিওরি বলেন অথবা ল্যাব বলেন, যে কোনো এক্সাম আপনারা ক্র্যাক করতে পারবেন। কারণ হচ্ছে গিয়ে আমি কিন্তু থিওরি প্লাস ল্যাব দুটাকেই কভার করতেছি এসপিএল এর। কিভাবে? থিওরি হচ্ছে গিয়ে আপনাদের যা যা আছে প্রত্যেকটা জিনিস একদম ম্যানুয়াল ট্রেসিং সহ, ম্যানুয়াল ট্রেসিং, জানি না ম্যানুয়াল বানাম ভুলেছে কিনা, ট্রেসিং বানাম ভুলেছে কিনা, ম্যানুয়াল ট্রেসিং সহ যা যা আছে সব কিছু দেখাইতেছি। দেন ল্যাবের জন্য আসবে প্র্যাকটিস প্রবলেম সলভ, প্র্যাকটিস প্রবলেম সলভের ভিডিও আসবে। তারপর হচ্ছে গিয়া ম্যানুয়াল ট্রেসিং তো করলাম, এবার এটা আসবে আবার আপনার প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন সলভ আসবে, থিওরি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভের ভিডিও আসবে। সো আমি আসলে বেসিক্যালি সবগুলাই কভার করতেছি, সেদিন লেট হয়ে গেছে। ফর দ্যাট রিজন আই এম সো সরি টু ইউ, বাট এখন থেকে আর লেট হবে না। ঠিক আছে, সো বাই বাই।